না, ইরান পিছু হটেনি তো, বরং ইরানের সামনে এগিয়েছে। কারণ তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরে ইরানের তো আর তখন পিছু হটার কোনো সুযোগ নেই, এবং ইরানের পিছু হটার তো কোনো কারণও আমি দেখি না। সামরিক দিক দিয়ে তো ইরান দুর্বল না। এখানে আপনাকে বুঝতে হবে যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে একা। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং তেহরানে দীর্ঘ 10 বছরেরও বেশি সময় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বলা যায় সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সিরাজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তেহরানের যে সংকট, যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সংকট বা সংঘাত চলছে, এই সংঘাত আমরা দেখছি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়ছে, এবং এর প্রভাব কিন্তু বিশ্বময় হয়ে যাচ্ছে, বিশেষ করে সাউথ এশিয়ায়। এটার ব্যাপক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ আমরা দাবি করি, কিন্তু আমরা আসলে উন্নয়নশীল না অনুন্নত এখনও আমরা নিশ্চিত না। কাগজে কলমে মজা ভাই বলতে পারবেন, কাগজে কলমে আমরা উন্নয়নশীল দেশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, গ্লোবাল ইকোনমির নার্ভ বলা হয় এটিকে, ধমনী বলা যায়। কি অবস্থা, মানে কোন দিকে যাচ্ছে অর্থনীতি, বিশ্ব শান্তি, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া? ধন্যবাদ সাইদ ভাই আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক মোয়াজ্জেম ভাইকে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা এর স্বাভাবিক ধারাবাহিকতায় বা এর স্বাভাবিক অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এবং সেটা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এই কথাটা ছড়িয়ে গেলেই বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে ওঠে, আর সেখানে অলরেডি বন্ধ হয়েছে এবং বন্ধ থাকবে। এটার মানে যতক্ষণ পর্যন্ত না ইরান ইচ্ছা পোষণ করছে আর যতক্ষণ পর্যন্ত না এর একটা মীমাংসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সম্ভবত হরমুজ প্রণালী খুলবে না। ফলে এক প্রকার সিরাজ ভাই বলা যায়, এটা কি বলা যায় বা ধরে নেওয়া যায় কিনা যে ইরান ভার্সেস সারা বিশ্ব এরকম জায়গায় চলে যাচ্ছে? না, এরকম জায়গায় না, এরকম যায়নি এই কারণে যে অর্থনীতির যে ব্যাপারটা সেটা অনেকটা এরকম, যে ইরান যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং হরমুজ প্রণালীতে তেল গ্যাস বের না হতে পারলে তো সারা বিশ্বে যাচ্ছে না, ফলে সারা বিশ্ব রক্তশূন্য হয়ে পড়ছে। সেই জায়গায় ইরানের একটা ভূমিকা, ইরান ভার্সাস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেই রকম অর্থে। কিন্তু সংঘাতের ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে ইরান ভার্সাস বাকি বিশ্ব ব্যাপারটা তা না, কারণ এখানে অবশ্যই ইরানের পাশে চীন এবং রাশিয়ার একটা সমর্থন রয়েছে, তাদের অবস্থান আছে। তো আমি যে কথা বলছিলাম, তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বের অর্থনীতিতে তো অবশ্যই অলরেডি চাপ পড়া শুরু হয়েছে। আমি আজকেই দেখলাম যে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে আপনার $10, এবং এইভাবে যদি আরও 2-3 দিন থাকে বা 4 দিন থাকে মনে হয় তাহলে $100 গিয়ে ঠেকবে। শেষ ভাই, আপনার নিজের সন্তান তেহরানে আছেন এবং আপনিও তেহরানে ছিলেন 10 বছরের বেশি সময় এবং সেখানে সাংবাদিকতা করেছেন। ছেলের সাথে কথা হয়েছে, আপনি আলোচনায় ঢুকবার আগে আমরা কথা হচ্ছিল, তখন বলছিলেন যে তেহরানে ও অবস্থান করছে, পড়াশোনা করছে। কি অবস্থা, তার সাথে কথা বলে কি জানতে পারলেন? ইরানের নীতিগত অবস্থান যেটা আমরা দেখছি, এটাই কি সঠিক? হ্যাঁ, এটাই তো সঠিক। এটাই সঠিক বলতে আমরা যা দেখছি, আমরা তো আসলে এক একজনের মতো করে যদি দেখি সেটা আবার ভিন্ন কথা। আপনার ছেলে কি জানালেন ওখান থেকে? আমার ছেলে সেখানে মেডিকেলে পড়ে, 4th ইয়ার স্টুডেন্ট, তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে, তেহরানেই থাকতো। আজকে সে এই পরিস্থিতিতে তেহরান শহরের বাইরে পাশের একটা শহর, শাহরে রেই বলে, রেই শহর যেটা, সেই রেই শহরের কোনো একটা বাসায়, তার বন্ধুর ভাইয়ের বাসায় গেছে। মানে এটা কি সরকারি নির্দেশনার কারণে তারা? না, সরকারি নির্দেশনার কারণে না, সরকারি নির্দেশনায় মনে হয় আগামীকাল থেকে ডরমিটরি বন্ধ হয়ে যাবে। কিন্তু তার আগেই সে যেহেতু তার বন্ধুর অপশন পেয়েছে, বন্ধুর বাসায় থাকার, ভাইয়ের বাসায় থাকার, সেখানে চলে গেছে। সে যা জানিয়েছে সেটা হচ্ছে যে তেহরানে হামলা চলছে, সারা ইরানেই হামলা চলছে, তেহরান তো তার ভেতরেই, এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। আমরা গণমাধ্যমে যা দেখছি মোটামুটি সেভাবে। আমরা কিছু গণমাধ্যমে দেখছি ইরান কিছুটা পিছু হটেছে, এটা কি সঠিক?
না, ইরান পিছু হটেনি তো, বরং ইরানের সামনে এগিয়েছে। কারণ তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরে ইরানের তো আর তখন পিছু হটার কোনো সুযোগ নেই, এবং ইরানের পিছু হটার তো কোনো কারণও আমি দেখি না। সামরিক দিক দিয়ে তো ইরান দুর্বল না এখানে। আপনাকে বুঝতে হবে যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে একা, এবং একা দাঁড়িয়েছে আপাতত মানে ফ্রন্ট লাইনে, কিন্তু পেছনে রাশিয়া এবং চীনের ভীষণ রকমের সাপোর্ট রয়েছে। ফলে ইরানের পিছিয়ে যাওয়ার কোনো কারণ তো দেখি না। ইরানের সাথে যদি রাশিয়া এবং চীনের সমর্থন নাও থাকতো তাহলেও ইরান সামনে এগিয়ে যেত। এটা তাদেরই ঐতিহ্য এবং তাদের ধরন এটা। তাহলে মানে তার এরকম যুদ্ধ অবস্থা যদি চলতে থাকে বা যুদ্ধের ভয়াবহতা তো আরও বাড়বে তাহলে। হ্যাঁ, অলরেডি বাড়ছে তো। আজকেই তো আমরা দেখলাম, দেখেন যুদ্ধ শুরুর পরে যে প্রাথমিক একটা ধাক্কা খেয়েছে, তারপরে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে খুব দ্রুতই রিটালিয়েট করেছে, এবং রিটালিয়েটের মাত্রাটা এখন ক্রমেই বাড়ছে। ইসরায়েল তো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যাচ্ছে, যতদূর যা খবর পাচ্ছি গণমাধ্যম থেকে। বিশেষ করে এক্সে যদি আপনি যান ঢোকেন তাহলে দেখবেন যে কী পরিস্থিতি। তেল আবিব একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র মেরে। অ্যাট দ্য সেম টাইম মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি, তার প্রত্যেকটা ঘাঁটি তো তছনছ করে দিয়েছে। বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি যেটা, এবং বাহরাইনে পঞ্চম নৌবহরের যে ঘাঁটি, এই ঘাঁটি দুটো একেবারেই তছনছ। এর সাথে আজকে আমরা দেখলাম যে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে, এবং অত্র অঞ্চলের সমস্ত দূতাবাসের লোকজন, সমস্ত দেশে যত মার্কিন লোকজন আছে সবাইকেই চলে যেতে বলেছে। ইভেন ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকেও মিশর হয়ে চলে যেতে বলেছে। ফলে সিচুয়েশন যথেষ্ট খারাপ। কিন্তু ভিন্ন কথাও থেকে যাচ্ছে পেছনে, এবং ওইখানে যদি যুক্তি খুঁজি তাহলেই সেই ভিন্ন কথা মনে হয় এস্টাবলিশ হয়ে যায়। সেটা হচ্ছে যে মজ্জেম ভাই বলছিলেন যে অনেকটা উদ্দেশ্যহীনভাবে এই যুদ্ধটা, এই সংঘাতটা হচ্ছে। আসলে আমি দেখছি যে উদ্দেশ্যহীনভাবে এই সংঘাত হচ্ছে না, খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে বা উদ্দেশ্য নিয়েই একেবারে গোল সেট করা দুই পক্ষ এই লড়াই। দুই পক্ষেরই কি গোল সেট করা আছে? একেবারে গোল সেট করা। তো আপনি তো দেখেছেন, শুনেছেন, গণমাধ্যমে আসছে যে তাদের গোল ছিল কি, রেজিম চেঞ্জ করা, এবং রেজিম চেঞ্জ করার প্রথম কাজ ছিল যে লিডারকে দুনিয়া থেকে বিদায় করা, সুপ্রিম লিডারকে, সেটা করেছে। এবং 2 দফায় গত জুনের যুদ্ধে এবং এই যুদ্ধে ম্যাক্সিমাম খুবই গুরুত্বপূর্ণ টপ লেভেলের সেনা কর্মকর্তা, মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের আরও কর্মকর্তা, গুরুত্বপূর্ণ। আমি শেষ করি, আমি খুব স্ফূর্তি আমাকে বলতে দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গায় এইগুলো লক্ষ্য, তার মানে লক্ষ্য কিন্তু তাদের আছে। লক্ষ্যের প্রাথমিক অর্জনটা কি, তারা লিডারদেরকে হত্যা করতে পেরেছে। এবার আর একটা লক্ষ্য কি, তাদের সরকার পরিবর্তন করা। সেই সরকার পরিবর্তন তো এখনও হয়নি, এবং ইট ইজ নট ভেরি ইজি, অনেক টাফ। সেই টাফ কাজ সেই কঠিনের ভালোবেসেছে আমেরিকা এবং ইসরায়েল। এই কাজ তাদের করতে হবে। এই কাজ করতে গিয়ে তাদের কত মূল্য দিতে হবে, সেই মূল্যটা অনেক বেশি চুকাতে হচ্ছে কিনা, সেই জায়গা থেকে হয়তো তারা নতুন করে ভাববে, হয়তো মূল্য বেশি দিতে হবে। এখন ইরানের উদ্দেশ্যটা কি, যখন ইসরায়েল এবং আমেরিকা দফায় দফায় 2 দিন অন্তর অন্তর থ্রেট করে, যুদ্ধ করে, হামলা করে, হত্যা করে, এটা কিন্তু ইরানের জন্য যতটা না কষ্টকর, অর্থাৎ এই পরিস্থিতি ট্যাকেল করা যতটা কষ্টকর, তার চেয়ে অপমানজনক বেশি ইরানের জন্য। এটা ইরান এইভাবে দেখে, তারা বিরাট একটা ঐতিহ্যবাহী সভ্যতার একটা জাতি, 2500 বছর 3000 বছরের সভ্যতার একটা জাতি ইরান। আমেরিকা তো 250 বছরের। তো এবং আমরা সবাই জানি তারা কৃষ্টি কালচারের দিকে কতটা রিচ। তো এই যে অসম্মানজনক কাজ ইসরায়েল এবং আমেরিকা 2 দিন অন্তর অন্তর এসে তাদের মেরে যায়, এই বাড়াটাই তাদের জন্য একটা অপমানের। এই অপমান হওয়ার মতো পরিবেশ যাতে বন্ধ হয়, এইটা করতে চাই। দিস ইজ দ্য গোল অফ ইরান। এই গোল অ্যাচিভ করার জন্য আপনি খেয়াল করে থাকবেন, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা জায়গায় হামলা চালিয়েছে, এবং মার্কিন যত ইন্টারেস্ট আছে তার প্রত্যেকটা এখন এফেক্টেড। আর ইসরায়েলের বিষয়টা ইরানের সামনে এই রকম যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এইটা তারা ফাইনাল করতে চায়।
ফয়সালা করতে চায়, অর্থাৎ ইরানের পক্ষ থেকে এই যুদ্ধটা একটা ডিসাইসিভ যুদ্ধ। সেক্ষেত্রে খুব সহজে যে যুদ্ধটা থেমে যাবে এটাও ভাবার কোনো সুযোগ নেই। এবং আজকে আমি দেখছিলাম মার্কিন সাবেক কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর, তিনি ট্রাম্পের গত টার্মে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি সাক্ষাৎকারে বলছেন এই যুদ্ধ যদি চলে, যেভাবে চলছে এই যুদ্ধ এইভাবে চললে এই যুদ্ধে ইরান বিজয়ী হবে এবং ইসরায়েলের অস্তিত্ব মিডল ইস্টে নাও থাকতে পারে। তিনি কিন্তু মার্কিন, তিনি আমেরিকান এবং একজন সেনা কর্মকর্তা এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন লাস্ট 2018 থেকে 2023 পর্যন্ত যে সরকারটা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের লাস্ট আগের সরকারের, মানে বাইডেন প্রশাসন না, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তিনি এই ডগলাস ম্যাকগ্রেগর তিনি মিলিটারি অ্যাডভাইজার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার ছিলেন।